400 বছরের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ঢাকা শহরে ঢাকাতে ছিল গাছপালা সবুজে ঘেরা এক অরণ্য। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে এই সকল সবুজের সমারোহ আর বৃক্ষ। এরই মাঝে বুক উঁচিয়ে এখনো টিকে আছে বেশ কয়েকটি স্থান, যা পরিবেশ প্রকৃতিকে সমৃদ্ধ করছে। শহরের নিষ্ঠুরতা থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিচ্ছে এই স্থানটি। এটি হল পুরনো ঢাকার বলতা গার্ডেন। বলতা গার্ডেন ওয়ারিতে অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের আয়তন ৩.৩৮ একর। মূলত এটি ১৯০৯ সালে স্থাপিত হয়। সেই থেকে এটি শহরের মানুষের প্রাকৃতিক নিঃশ্বাস নেওয়ার স্থলে পরিণত হয়। আমি সুযোগ পেলেই এখানে ঘুরতে আসি অথবা বোটানিক্যাল গার্ডেনে যাই। তো যোগাযোগের কারণে এটা আমার কাছাকাছি হয়, এই জন্য আমি এখানে আসার বেশি চেষ্টা করি। কারণ ঢাকা শহরে সবুজ কমে গিয়েছে, সবুজ জায়গা নাই বলতেই চলে। এক বোটানিক্যাল গার্ডেন আর একটা বলতা গার্ডেন। তো বলতা গার্ডেনটা খুব যেহেতু জনবহুল এলাকায় অবস্থিত, এখানে প্রচুর লোকের জনসমাগম ঘটে। এখানে সুযোগ সুবিধা আর একটু বৃদ্ধি করা দরকার, যে আরও নতুন নতুন গাছ রোপণ করে এটাকে আরও সবুজায়িত কেমনে করা যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত। শুধু বলতা গার্ডেন না, আমি মনে করি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খালি জায়গা যেগুলো আছে সেগুলোকে বাগানে রূপান্তরিত করে সবুজায়ন করার উদ্যোগ নেওয়া উচিত। বর্তমানে এটি বাংলাদেশ বন বিভাগের অধীনে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ১৯০৯ সালে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই ঢাকার ওয়ারিতে সৃষ্টি করেছিল এই বলতা গার্ডেন। আপনারা এখন যারা এই ওয়ারি এলাকার আশেপাশে আসবেন বা এখানে থাকেন, তারা সবাই জানেন যে এই এলাকাটা এখন কি পরিমাণ জনবহুল এবং এটা একটা কনক্রিটের জঞ্জালের মতো। সেই শত বছর ধরে এই গার্ডেন সবসময় পরিবেশ প্রকৃতিগতভাবে একটা পরিবেশগত সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু কালক্রমে এই বলতা গার্ডেনটি এখনটা অনেকটা নিষ্প্রাণ হয়ে পড়েছে। এটার জন্য এখান থেকে যারা সেবা গ্রহণকারী রয়েছেন, আমি বলবো উনাদেরই দায় বেশি। কারণ এটার আশেপাশে এত উঁচু উঁচু বিল্ডিং এবং এখানে পাশ দিয়ে ফ্লাইওভার চলে গিয়েছে, যেটা আগে পাখির কলরবে ভরে ছিল যে উদ্যানটি, সেই উদ্যানটি এখন আশপাশ থেকে গাড়ি, কারখানা, এসবের ধোঁয়া, শব্দ এটা দ্বারা দূষিত। তো এখানে মাঝে মধ্যে আসলে আপনারও মনে হতে পারে যে এখানে যে শত বছরের যে ঐতিহ্যবাহী যে বৃক্ষ সম্পদ, সেই সম্পদগুলা নিজেরাই কষ্টে আছে। হয়তো অদূর ভবিষ্যতে এই অবস্থায় থাকলে এই গাছগুলো একসময় নিষ্প্রাণ হতে হতে, নির্জীব হতে হতে নিজেরাই মারা পড়তে পারে। এইটা সংরক্ষণের দায়িত্ব একা যে বন বিভাগ করে যাবে, সেটা তারা একা করে শেষ করতে পারবে না। যেহেতু এটার সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে এটার আশেপাশে যারা আছেন ঢাকা নগরবাসী, এই সচেতন নগরবাসী, তাদেরই এটা সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। তারা এটার সাথে সম্পৃক্ত হয়ে উন্নয়ন পরিকল্পনা, ব্যবস্থাপনা পরিকল্পনা ইত্যাদির সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও এটা সংরক্ষণে উদ্যোগী হওয়া, তাহলেই এই বলতা গার্ডেন টিকে থাকবে। সম্প্রতি এই বলতা গার্ডেনটাকে সরকার সংরক্ষণের জন্য আরও বিশেষ কিছু ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। যেমন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ ২-১১-তে বলা আছে কুঞ্জবন সম্পর্কে একটি রক্ষিত এলাকার ডেফিনিশন দেয়া আছে। এটি হচ্ছে সাধারণত এটি হচ্ছে প্রাকৃতিকভাবে কিছু লতা, গুল্ম, বৃক্ষরাজির সমাহার, যেটা অবশ্যই জীববৈচিত্র্য সম্পন্ন এবং যেটার মধ্যে মানুষের সাংস্কৃতিক, প্রথাগত ইত্যাদি ধরনের মূল্যবোধ রয়েছে। তো এই বলতা গার্ডেনের অবস্থান, এটার প্রকৃতি এবং এর ইতিহাস এবং এটার গ্রহণযোগ্যতা মানুষের কাছে বিবেচনা করলে এটা কুঞ্জবনের সাথে মিলে যায়। তাই একই আইনের ২৩-১ অনুযায়ী এটাকে কুঞ্জবন হিসেবে প্রজ্ঞাপনের মাধ্যমে রক্ষিত এলাকা ঘোষণা করা যায় কিনা সরকার এখন সেই কার্যক্রমের সাথে সংযুক্ত আছে। ঢাকা শহরে বর্তমানে যেখানে মাত্র 10.5% মতো সবুজ জায়গা আছে, আসলে সেখানে এই ধরনের জায়গাগুলোকে, সবুজ জায়গাগুলোকে প্রাণপণে সংরক্ষণ করার জন্য চেষ্টা করে যাওয়া আমাদের সকলের যেমন পেশাগত দায়িত্ব হতে পারে, তেমনি নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। এই বলতা গার্ডেনে ৮০০ প্রজাতির প্রায় ১৮,০০০ উদ্ভিদ রয়েছে। কালক্রমে অনেক মূল্যবান উদ্ভিদরাজি বিলীন হয়ে গেছে। এখানে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে, তেমনি দেশ বিদেশের খ্যাতিমান ব্যক্তিদের নানা স্মৃতিও জড়িয়ে রয়েছে। আমি খুব ছোট থেকেই
এই পার্কে আসা যাওয়া করি। এই পার্কটা আমার সেই সময়ের একটা মধুর স্মৃতি হিসাবে ছিল। এই পার্কে যে পুকুরটা ছিল, ওই পুকুরে এক সময় বড় বড় পদ্ম পাতা, এত বড় পদ্ম পাতা আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি। সেই পদ্ম পাতা একটা ছোট বাচ্চাকে ভাসানো যেত, সেই পদ্ম পাতাগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, এখন আর পুকুরে এগুলো দেখা যায় না। এই পার্কের একটা বিরাট ঐতিহাসিক মূল্য আছে, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্যের অংশ। সেই সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ক্যামিলাই নামে একটা কবিতা লিখেছিলেন। এখানে যে কটেজটা আছে পুকুরের পশ্চিম দিকে, সেই কটেজে বসে উনি এই কবিতা লিখেছিলেন। এটা একটা খুবই চমৎকার একটা বিষয়। রমনা পার্কে ঢাকা শহরে ফুসফুস অনেকে বলে, আর আমাদের এই ওয়ারি এলাকায় বলদা গার্ডেন হচ্ছে আমাদের ফুসফুস। এই গার্ডেন না থাকলে আমাদের অনেক দিক থেকে আমরা ক্ষতির সম্মুখীন হতাম, কিন্তু এই আমাদের ফুসফুসকে আমরা আজকে বাঁচাতে পারছি না। আমি ছোটবেলায় যে গাছগুলো দেখেছি আমার বাল্যকালে, সে অনেকগুলো গাছগুলো নেই, এবং দুঃখের বিষয় এই গাছগুলো কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু সংরক্ষণ করা হয় না। এই বিরল প্রজাতির গাছগুলো আর কোথাও নেই। যদি কোনো কারণে এই বলদা গার্ডেন ধ্বংস হয়ে যায়, তাহলে এখানে যেসব গাছগুলো আছে সেই গাছগুলো পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। সেটা ভাবতে আমি খুব শঙ্কিত বোধ করি। সেজন্য আমাদের বর্তমানে যা আছে সেগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। বলদা গার্ডেনের প্রধান আকর্ষণ নীল, লাল, সাদা, হলুদ জাতের শাপলায় ভরা বেশ কয়েকটি শাপলা হাউস। এছাড়া বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস, অর্কিড, বকুল, ক্যামেলিয়া, অশোক, আফ্রিকান টিউলিপস, আমাজন লিলি সহ নানা প্রজাতির গাছগাছালির সমারোহ। মূলত বলদা গার্ডেন দুটি অংশে বিভক্ত। একটি অংশের নাম সাইকি আর অপরটির নাম শিবলি। বলদা গার্ডেন পুরান ঢাকার ফুসফুস নামে খ্যাত। পুরান ঢাকায় বলদা গার্ডেন ছাড়া এরকম সংরক্ষণশীল উদ্যান আর একটিও নেই। এখানে আমাদের 381টি ফ্যামিলির 800টি প্রজাতির 18,000 উদ্ভিদ রয়েছে, যার ভিতরে অনেক রেয়ার প্ল্যান্ট রয়েছে, যেমন ভোজপত্র, অ্যামাজন লিলি, তারপরে শারদ মল্লিকা, শ্বেতচন্দন। বলদা গার্ডেনের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা, গবেষণা এবং জিন পুল সংরক্ষণ করা। যখন কোনো প্ল্যান্টের জিন পুল কনজারভেশন করা হয়, তার মেইন উদ্দেশ্য থাকে যদি কোনো সময় এই জিন পুলটা বিরল হয়ে যায় বা এক্সটেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেন প্রপাগেশনের মাধ্যমে এর বংশবিস্তার করতে পারি। বংশবিস্তারের মাধ্যমে এটা আমরা অন্য জায়গায় প্রদান করলে সেই ক্ষেত্রে এই উদ্ভিদ প্রজাতির পিসিসটা দীর্ঘদিন যাবৎ পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে। এছাড়া আমার বিভিন্ন প্রজাতির অর্কিড রয়েছে, আগর, নিশিন্দা, মেডিসিনাল প্ল্যান্টও রয়েছে কিছু। আমাদের বলদা গার্ডেনের দুইটা পার্ট, একটা হচ্ছে শিবলি অংশ, একটা হচ্ছে সাইকি অংশ। শিবলি অংশটা আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রেখেছি, আর সাইকি অংশটা শিক্ষা গবেষণার জন্য সংরক্ষণ রেখেছি। এখানে শিক্ষা গবেষণার বিভিন্ন কার্যক্রম সংঘটিত হয়ে থাকে। বিভিন্ন রকম মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে, এর ভিতরে যেমন নিশিন্দা, ঘৃতকুমারী এগুলো রয়েছে। এছাড়াও আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও আসে, তারা বিভিন্ন ঔষধি প্ল্যান্টের পার্টস সংগ্রহ করার জন্য এবং জ্ঞান আহরণ করার জন্য। সাইকি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল, লাল, সাদা, হলুদ জাতের শাপলায় ভরা অনেকগুলো শাপলা হাউস। আর শিবলি অংশে রয়েছে শঙ্খনদ, অশোক, আফ্রিকান টিউলিপস। এছাড়া রয়েছে সূর্য ঘড়ি, আগে তো ঘড়ি ছিল না, তো আমরা এই যে সূর্য দেখে ঘড়ির টাইম দেখতাম, সকলে এই যে ঘড়িটা অ্যাকুরেট টাইমটা দিত। এরকম প্রকৃতির সাথে বসবাস আমাদের সকলের হওয়া উচিত। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না, তো আমরা এই নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের আরো গার্ডেন হওয়া দরকার। আমি প্রায় সুযোগ পেলে এই বলদা গার্ডেনে চলে আসি, যেহেতু আমার যাতায়াতের সুবিধা এখান দিয়ে, তো আমি এখানে আসি, প্রায় হাঁটি এবং বুক ভরে নিঃশ্বাস নিই। এখানে যেমন ফুলের গাছ আছে, তেমন ঔষধি গাছ আছে এবং অনেক প্রকারের গাছ আছে। এখানে আসলে সবারই অনেক ভালো লাগে। আমি মনে করি পরিবেশ বান্ধব গাছ সবখানেই হওয়া উচিত। প্রতিটা এলাকাতে যদি এরকম গার্ডেন হতো, তাহলে আমার মনে হয় সবার অনেক সুবিধা হতো। প্রত্যেকটা এলাকাতেই সবাই বুক ভরে শ্বাস নিতে পারতো।
কর্মব্যস্ত ইট পাত্রের এই নিষ্ঠুর শহরের কিছু প্রকৃতিপ্রেমী মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পরিবার পরিজন নিয়ে এখানে ভিড় করতেন নির্মল হাওয়ায় নির্জনে প্রকৃতির সুধা পান করার আশায়। এখন অবশ্য সেই পরিস্থিতি নেই, তবু অনেকে একটু প্রশান্তি খুঁজে বেড়ান। গাছগাছালি আর পাকপাখালির কলরব শুনতে এখানে বসে কিছুটা সময় কাটান। শিশু কিশোররাও বেড়াতে আসে। এখানকার ফুল, লতাপাতা, পুকুর আর পদ্ম দেখে মুগ্ধ হয়। বয়স্ক মানুষেরা বিকেলের ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে এখানে আসেন, কিছুটা সময় প্রকৃতির সাথে কাটিয়েও যান। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের ইকো পার্ক আরও বেশি বেশি নির্মাণ করা গেলে আমাদের প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা। সুস্থ পরিবেশের দরকার। এখানে প্রথম ধাপটাই হলো প্রচুর গাছপালা থাকবে। গাছপালা থেকে যা যা পাওয়ার সেটা সেখানকার যারা বসবাসকারী তারা যেন সেটা পেতে পারে। নগরায়ন বলতে যেটা বোঝায়, এখানে মানুষ বা জনগণের যা যা প্রয়োজন, যা যা চাহিদা, সব কিছুই সেখানে বর্তমান থাকবে। সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে এই যে হাই রেস বিল্ডিংগুলো বা এই যে ফ্যাক্টরিগুলো তৈরি করা হচ্ছে, সেই জিনিসগুলো যে কোথায় ফ্যাক্টরি তৈরি করলে সেখানকার বসবাসকারী যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, এই বিবেচনাতে রেখেই কিন্তু নগরকে তৈরি করতে হবে। অনেকেই বলে থাকেন যে আমাদের বটানিক্যাল গার্ডেন আছে, বলদা গার্ডেন আছে যেখানে প্রচুর গাছ আছে, তারপরে সাফারি পার্ক আছে যেখানে প্রচুর জীবজন্তু আছে, আমাদের জু আছে, চিড়িয়াখানা আছে। সেখানে যদি গাছপালার বিষয় আসে, বলদা গার্ডেন এবং জু বটানিক্যাল গার্ডেন সেটা হলো সাজানো হয়েছে, ওটা মানুষের জানার জন্য, দেখার জন্য, বোঝার জন্য, জ্ঞান অর্জন করার জন্য ওটা সাজানো হয়েছে যে কোন গাছের কি নাম, তার জীবন বৃত্তান্ত কীরকম। বলদা গার্ডেনেও তাই, মানুষকে দেখানোর জন্য, জ্ঞান চর্চার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে বলদা গার্ডেনে তো মানুষ বাস করছে না, ওখানে তো মানুষ দেখতে যাচ্ছে, পর্যবেক্ষণ করতে যাচ্ছে। তো ওরকমের যদি বলেন তাহলে এই বটানিক্যাল গার্ডেন যদি আরও কয়েকটা তৈরি করা যায়, সাফারি পার্ক যদি আরও অনেকগুলো তৈরি করা যায়, বলদা গার্ডেন যদি আরও অনেকগুলো তৈরি করা যায়, অবশ্যই আপনার পরিবেশের কিছুটা উন্নতি হবে, মানুষের জ্ঞানের উন্নতি হবে। তবে যেখানে সবসময় বাস করবে সেই পরিবেশটা সুস্থ থাকতে হবে এবং স্বাস্থ্যসম্মত থাকতে হবে। ঢাকা শহরে দূষিত বাতাস হাত থেকে একটু সুকোমল নিঃশ্বাস ফেলার স্থান এই বলদা গার্ডেন। এছাড়া ঢাকার ইতিহাস ঐতিহ্য জুড়ে রয়েছে বুড়িগঙ্গা নদী। কালক্রমে এই নদীটি দূষিত হতে হতে নিঃশেষ হয়ে গেছে। আগে গাছগাছলা ছিল, এখন গাছগাছলা নেই। আগের মতন নদীও পরিবেশ ভালো না, নদী ছিল কি পানির মতন চকচক, আগে ঘোড়া পানি খাইছে, নিজেরা পানি খাইছি, কি সুন্দর আসলে। এখন বুড়িগঙ্গার যে অবস্থা, এখানে বেরিবান হতে দেখতে দেখা যায় দুই সাইডের থেকে ময়লা আস্তে আস্তে বেরিবান ভরে গেছে। তোরা গাড়ির থেকে আমাকে বাপজাদা ছিল ছাওয়ার ভিতরে ছিল, আর এখন আমরাও ছিলাম ছাওয়ার ভিতরে। কিন্তু আস্তে আস্তে করে রাস্তাঘাটের যে অবস্থা, বুড়িগঙ্গার যে অবস্থা, একবারে মনে করেন নষ্ট অবস্থা, বহুত খারাপ। এতে সবাই মিলে আসেন, আমরা একটু গাছগাছলা লাগাই, পরিবেশটা একটু চেঞ্জ করি। পরিবেশটা চেঞ্জ করলে সুন্দর হবে। বুড়িগঙ্গার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে ও পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করছে সরকার। নদীর দুপাশে হাঁটার রাস্তা, বসার স্থান ও পার্ক তৈরি করা হয়েছে পর্যটকরা যাতে গাছের ছায়া বসে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। বুড়িগঙ্গার জীববৈচিত্র্য এখন মৃতপ্রায়। নানান কলকারখানা, দূষিত বর্জ্য নদীতে মিশে এর পানির দূষিত হয়ে পড়েছে। জলজ প্রাণী, মাছ ও অন্যান্য উদ্ভিদের কোনো চিহ্ন নেই।
একসময় এটি এত সুন্দর একটি পরিবেশ ছিল আমাদের পুরনো, বিশেষ করে এই ঢাকার শেষ প্রান্তে এই বুড়িগঙ্গা, এখান থেকে সদরঘাট, এখান থেকে মানুষ যখন যদি এখান থেকে বেগুনবাড়ি যেত আমাদের পুরনো ঢাকা, এই রমজান মাসে আমাদের পুরনো ঢাকা একটা কাশিদা হতো, সবাই মিলে এই পুরনো ঢাকার মানুষগুলো এখান থেকে বেগুনবাড়ি যেত পিকনিকে, এখান থেকে লঞ্চ দিয়ে, তারপর বড় বড় স্টিমার দিয়ে, এই সমস্ত জায়গায় কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ ছিল। বুড়িগঙ্গার যে মারাত্মক পরিবেশ দূষিত হয়েছে, এখানে পানি এত দূষিত যে এটা ব্যবহার অনুপযোগী, পাশাপাশি এখানে কোনো মাছ নেই, গাছপালা নেই। বুড়িগঙ্গায় কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত, আমাদের যে সমস্ত মাছগুলো বাজারে আসতো এক সময়, সেখান থেকে তার মূল কিন্তু ছিল বুড়িগঙ্গা, কিন্তু এখন সেই সুযোগটা নেই। সবাই মিলে যদি বুড়িগঙ্গার পরিবেশ রক্ষা করার জন্য প্রচুর পরিমাণ আমরা যদি গাছপালা এখানে রোপণ করার ব্যবস্থা করা হয়, সেখানে যদি পানিটাকে দূষণ রোধ করা যায়, তাহলে কিন্তু এই যে সুন্দর একটা পরিবেশ হবে। সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে যে পরিবেশ রক্ষার জন্য যদি আমরা কাজ করি, আগামী প্রজন্মের কাছে আমরা কিন্তু একটা সুন্দর একটি বাসযোগ্য পরিবেশ আমরা এখানে তৈরি করতে পারবো। নদীটিকে বাঁচাতে সরকার সহ সকলের প্রচেষ্টা জরুরি প্রয়োজন বলে সকলের দাবি। ঢাকার চারপাশে নদীগুলো দূষণের যে উৎসগুলো, যেসব শিল্প কারখানা থেকে দূষণটা হচ্ছে সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেখান থেকে দূষণ যেন কোনোভাবেই আমাদের এই ঢাকা চারপাশের নদীতে যেন আসতে না পারে, সেজন্য আমাদের আইন প্রয়োগটাকেও বাড়ানো হয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টা উনি নির্ধারণ করেছেন যে অন্তত একটি নদীকে আমরা দূষণমুক্ত করব। চিন্তাভাবনা হচ্ছে যে যদি আমরা শীতলক্ষ্যা নদীকে আমরা টার্গেট করি, যে শীতলক্ষ্যা নদীকে সব ধরনের দূষণ থেকে মুক্ত করা, এবং এক পর্যায়ে আমরা এটা ঘোষণা দিতে পারবো যে শীতলক্ষ্যা নদী সব ধরনের দূষণ থেকে মুক্ত, শিল্প কারখানা দূষণ এবং কঠিন বর্জ্য, তারপর পয় বর্জ্য বা সব ধরনের দূষণ থেকে মুক্ত, সেই চেষ্টা হচ্ছে। পাশাপাশি এই দূষণটার খবর পাওয়া মাত্রই আমাদের এনফোর্সমেন্ট টিম গিয়ে এই দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। সেখানে জরিমানা হতে পারে, ওই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে। আমাদের যে আইন আছে, আইন অনুযায়ী আমরা ওই শিল্প কারখানার বিদ্যুৎ সংযোগ, পানি সংযোগ, গ্যাস সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিতে পারি। সেই প্রক্রিয়াতে আমাদের যাওয়ার সুযোগ আছে। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি জনসাধারণকে সম্পৃক্ত করে এবং জনগণকে উদ্বুদ্ধ করে এবং শিল্প কারখানার মালিকদেরও উদ্বুদ্ধ করে যেন এই ধরনের দূষণ, শিল্পজাত দূষণ বা কঠিন বর্জ্যের দূষণ, বায়বীয় দূষণ, সেটা যতটুকু সম্ভব কমানো যায় এবং ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশে আমাদের যে পরিবেশ ব্যবস্থা সেটা উন্নয়ন করা যায় এবং পরিবেশের সার্বিক যে আমরা যেটা বলি যে বাসযোগ্য পরিবেশ তৈরি করা, সেখানে যেন একটা ভালো অগ্রগতি সাধন হয়। আসুন আমরা আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষায় সকলে বেশি বেশি বৃক্ষরোপণ করি, আগামী প্রজন্মকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে সাহায্য করি।